অবস্থান। মাননীয় সভাপতি, দলের প্রথম বক্তা হিসেবেই আমি আজকে সংজ্ঞায়ন ও প্রেক্ষাপট উদাহরণ উপস্থাপন করব। দ্বিতীয় বক্তা যুক্তি ও তথ্য প্রদান করবেন এবং তৃতীয় বক্তা সমন্বয় সাধন করে আজকের প্রেক্ষাপটে তুলে ধরবেন। মাননীয় সভাপতি, আজকে দুর্নীতি, মজ্জাগত এবং আজকে পারিপার্শ্বিক অবস্থান এই তিনটে সংজ্ঞানের মাধ্যমে আমাদের প্রেক্ষাপটকে সুস্পষ্ট করব। আজকে দুর্নীতি বলতে আমরা বুঝাচ্ছি ভোগ ও লোভের অতিরিক্ত আকাঙ্ক্ষা দুর্নীতির উৎপত্তি হয়। সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীর মতে ব্যক্তিগত লাভের জন্য দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচলিত হয়ে নিজস্ব স্বার্থকে বড় করে দেখা হচ্ছে দুর্নীতি। এবং আজকে যদি প্রতিপক্ষ যেন আরো সহজ করে বলি, তাহলে আজকে যা নীতির পরিপন্থী এবং যা নীতির সঙ্গে সাংঘর্ষিক তাই হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিকে দমনের জন্য আপনারা যা বলছেন যে মজ্জাগত অভ্যাস দায়, তার সাথে আছে আমাদের বিরোধিতা। আচ্ছা, মজ্জাগত বিষয়টা সুস্পষ্ট করে দেখা করি। আমেরিকান জার্নালিস্ট অফ সাইকোলজি তথ্য মতে মজ্জাগত বা জন্মগত যা একটা অভ্যাস, জন্মগতভাবে নির্ধারিত পদ্ধতি, চিন্তা, ইচ্ছা বা মানসিকতার পুনরাবৃত্তি ঘটায়। মাননীয় সভাপতি, একটা উদাহরণের মধ্যে ব্যক্ত করি। আজকে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সে নিতান্ত একটা ফুলের মতো নিষ্পাপ শিশু হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু মাননীয় সভাপতি, আজ যে প্রতিপক্ষ বলছেন মজ্জাগতভাবে অর্থাৎ জন্মগতভাবে তার মধ্যে দুর্নীতি থাকে, এটার সাথে আজকে আমাদের তীব্র বিরোধিতা। কেননা মাননীয় সভাপতি, আমরা বলছি বর্তমান প্রেক্ষাপটে পারিপার্শ্বিক অবস্থানই ব্যক্তিকে দুর্নীতি গ্রহণ করার জন্য দায়ী। এবং এজন্যই মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষে দেখিয়ে যাওয়া মজ্জাগত অর্থাৎ জন্মগতভাবে কোনো শিশু যে আজকে এর সাথে অনৈতিকতার সাথে যুক্ত হতে পারে, এটা আজকে তাদের মানসিকতার মধ্যে আছে বলে আজকে আমরা লজ্জা বোধ করছি। মাননীয় সভাপতি, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কোনো বৈশিষ্ট্য বা গুণ যদি জন্ম প্রয়োজন নেই, ঠিক তেমনই ভাবে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কখনোই দুর্নীতি অর্থাৎ অনৈতিকতার সাথে যুক্ত হতে পারে না। এবং তাই আজকে আমরা বলছি পারিপার্শ্বিক অবস্থানে এর জন্য মূল দায়ী আজকে ব্যক্তিকে অনৈতিকতার দিকে ছেড়ে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে পারিপার্শ্বিক অবস্থান বলতে বোঝাচ্ছি একজন ব্যক্তির চারিপাশের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আজকে তার যে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আজকে ওমর রাদিয়াল্লাহু কথা না হয় বর্ণনা করলাম। আজকে ওমর রাদিয়াল্লাহু ইসলামের কিন্তু পরিপন্থী ছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে অর্থাৎ আজকে তার পরিবর্তন হয়েছে কিভাবে? পারিপার্শ্বিক অবস্থানের উপর নির্ভর করে। যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসেন, তখন তিনি ইসলামের প্রতি অনুগত পোষণ করেন। ইসলাম ধরে নিতে হয়। তাহলে মাননীয় সভাপতি, এখানে জন্মগতভাবে কিন্তু এখানে কোনোভাবেই কাজ নেই, বরং পারিপার্শ্বিক অবস্থান আজকে ওমর রাদিয়াল্লাহুকে সেই আজকে বিরোধিতা থেকে আজকে ইসলামের পথে প্রচারের জন্য সহায়তা করেছে। আজকে আমরা যে তিনটি প্যারামিটারের মাধ্যমে আজকে ব্যাখ্যা করব, তা হচ্ছে সামাজিকীকরণ, দারিদ্র্যপূর্ণ জীবনযাপন এবং আইনের প্রয়োগ। মাননীয় সভাপতি, আজকে দেখুন সামাজিকীকরণ অর্থাৎ শিশুর জীবনের প্রথম ধাপ, পারিবারিক শিক্ষা কিংবা শিক্ষা ব্যবস্থা। মাননীয় সভাপতি, এপিজে আব্দুল কালাম বলেছিলেন একটি দেশকে দুর্নীতিমুক্ত করতে, সামাজিক ও দেশকে দুর্নীতিমুক্ত করতে সদস্য ভূমিকা রাখেন। যারা ভূমিকা রাখেন তারা হলেন মা, বাবা এবং শিক্ষক। কিন্তু মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিতর্কের বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, শুরু করেছিলাম কবি শাওন মল্লিকের অভ্যাস কবিতার কিছু পয়েন্ট দিয়ে, যে পংক্তিতে কবি অভ্যাসের দাসত্বের কথা উল্লেখ করে হতাশা ব্যক্ত করেছেন। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে নির্ধারিত বিষয়ে দুর্নীতি মানুষের মজ্জাগত অভ্যাস নয়, পারিপার্শ্বিক অবস্থায় তাকে দুর্নীতিগ্রস্ত করে। মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলে পারিপার্শ্বিক, কিন্তু সে পারিপার্শ্বিক বলতে কি বোঝাচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা তিনি করে গেলেন। আপনি একটু ভেবে দেখুন যে টেবিলের তল থেকে দুর্নীতি হয়, টেবিলের তল থেকে যদি আমরা লাল খাম না দিই, তাহলে উপর থেকে সেই সবুজ খামটা বেরোয় না, সেটা একটি দুর্নীতি। তাহলে একটা মানুষ সে কিভাবে পারিপার্শ্বিক অবস্থায় সেই দুর্নীতিটা শেখে? মাননীয় সভাপতি, বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আশা করেছিলাম পক্ষ দলের প্রথম বক্তার কাছ থেকে বিষয়টি সুস্পষ্ট সংজ্ঞায়ন পাবো, কিন্তু সেই আশা আমার নিরাশার চোরাবালিতে থেকে গিয়েছে। তিনি বিষয়টি সংজ্ঞায়ন ভালোভাবে করে যাননি, যাতে আমরা বুঝতে পারিনি যে সঠিকভাবে তিনি করে যাননি, তাই আমাকে সেই সংজ্ঞায়নটিও ভালোভাবে করতে হচ্ছে। মাননীয় সভাপতি, চলে যাচ্ছে সংজ্ঞায়নের প্রথমে আমাদের দেখতে হবে আজকে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো কি কি। আজকে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো হলো দুর্নীতি, মানুষ, মজ্জাগত অভ্যাস, সামাজিক পারিপার্শ্বিক অবস্থা এবং দুর্নীতিগ্রস্ত। মাননীয় সভাপতি, দুর্নীতি বলতে বোঝাতে যাচ্ছে দার্শনিক, ধর্মতাত্ত্বিক, নৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক বিচ্যুতিকে, বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ এবং সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ
দুর্নীতির অন্তর্ভুক্ত। মাননীয় সভাপতি, মানুষ বলতে আমরা সেই আশরাফুল মাখলুকাতকে বোঝাচ্ছি যার নিজস্ব বিবেক, বুদ্ধি এবং বিবেচনা বোধ থাকে। মজ্জাগত অভ্যাস বলতে বোঝাচ্ছি অভ্যাসগত স্বভাবকে, এবং পারিপার্শ্বিক অবস্থা বলতে বোঝাচ্ছি দুর্নীতিগ্রস্ত হওয়ার সামান্যতম অনুষঙ্গকে। মাননীয় সভাপতি, আমরা দুর্নীতিগ্রস্ত বলতে বোঝাচ্ছি দুর্নীতির মতো ভিন্ন বিষয়ে নিজেকে সম্পৃক্ত করো। মাননীয় সভাপতি, দুর্নীতি শব্দটি প্রথম উল্লেখ করেন প্রাচীনকালে মহামতি অ্যারিস্টটল। এরপর ঘুষ এবং সৎ অভ্যাস ত্যাগ নির্ধারণে বিষয়টি আবারও উল্লেখ করেন রাষ্ট্রবিজ্ঞানী সিসার। সূত্র উইকিপিডিয়া। মাননীয় সভাপতি, দুর্নীতি নামক এই নেতিবাচক বিষয়টি মানুষের নৈতিকতা বিনষ্টের হাতিয়ার হিসেবে সেই প্রাচীন কাল থেকে অক্ষত আছে বলেই আমরা নিঃসংকোচে বলতে পারি যে দুর্নীতি আসলে মানুষের মজ্জাগত বিষয় নয়, এটি কেবল পারিপার্শ্বিক বিষয়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে দেখবেন মজ্জাগত শব্দটিকে উপেক্ষা করে কেবল পারিপার্শ্বিক অবস্থাকেই রস্যই প্রত্যয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক এই জায়গাতে আমাদের বিরোধিতা। সেখানে আমরা বলছি পারিপার্শ্বিক অবস্থা দুর্নীতিগ্রস্ত হওয়ার সামান্যতম অনুষঙ্গ। মানুষ সীমাহীন লোভের কারণে দুর্নীতির মতো বিষয়টি আমাদের মজ্জাগত হয়ে গেছে, সেখানে কেবল পারিপার্শ্বিক অবস্থা কোনো দুর্নীতিগ্রস্তের জন্য পরিমাপক হতে পারে না। মাননীয় সভাপতি, আজকে আমরা বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই সেই দুর্নীতিগ্রস্ত দেশগুলো দিন দিন আরো বেশি করে দুর্নীতিগ্রস্ত হচ্ছে। কেন মাননীয় সভাপতি? কারণ এই দুর্নীতি মানুষের মজ্জায় মজ্জায় মিশে গিয়েছে। এদের কোন পারিপার্শ্বিক অবস্থায় দুর্নীতিমুক্ত করবেন বন্ধুরা? পক্ষদলের দ্বিতীয় পক্ষের কাছে প্রশ্ন থেকে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। সেরকমই দুর্নীতি একবার যদি একজন মানুষের মজ্জায় মিশে যায় তাহলে সে এমনিতেই দুর্নীতি করবে। তার কি দুর্নীতির জন্য কোনো পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হবে না। মাননীয় সভাপতি, বিতর্কের যে কোনো বিষয়কে বাস্তবে রূপ দিতে নানা কৌশলে অসত্যে হাততালি পাওয়াটা যতটা সহজ, কিন্তু সত্য দিয়ে তথ্য দিয়ে সেই বিষয়টিকে যৌক্তিকভাবে প্রমাণ করাটা ঠিক ততটাই কঠিন। তাই আমি পক্ষদলের বন্ধুদের অনুরোধ করব, তর্কের খাতিরে তর্ক নয়। মানুষের মজ্জাগত অভ্যাসই মানুষকে দুর্নীতিগ্রস্ত করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। এমনকি আলো পর্যন্ত কি লেখাবে বলেছিলেন নির্ণয়বদ্ধতা। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর অধ্যক্ষ দলের বন্ধুরা এবং দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে এবং আজকের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি মানুষের কোনো মজ্জাগত প্রকৃতি নয়, পারিপার্শ্বিক অবস্থায় তাকে দুর্নীতিগ্রস্ত করে। যুক্তিসঙ্গত কারণ আমি এবং আমার দলের পক্ষে পছন্দ করছি। মাননীয় সভাপতি, প্রথমে আমার বিরোধী দলের একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে আমার বক্তব্য শুরু করছি। আমার দলের প্রথম বক্তা যখন সংগ্রহ করেছিলেন তখন বিরোধী দলের প্রথম বক্তার শরীরে যেখানে ছিল কিন্তু তার মন হয়তো কক্সবাজার ঘুরতে গিয়েছিল। আমার প্রথম বক্তা বলে গিয়েছে তিনটি নির্দিষ্ট প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা বিতর্ক করছি। মাননীয় সভাপতি, আমি তিনটি নির্দিষ্ট প্যারামিটারের মাধ্যমে আজকে প্রমাণ করে যাবো যে দুর্নীতি মানুষের পারিপার্শ্বিক অবস্থার জন্যই মানুষের মনে দুর্নীতি আনা দেয়, মানুষ সেটার জন্য দুর্নীতিগ্রস্ত হয়। প্রথম প্যারামিটার হলো দারিদ্র্যপূর্ণ জীবনযাপন। মাননীয় সভাপতি, কথায় আছে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যতে যদি ঠিক সঠিক মতো মৌলিক চাহিদা না পায় তখন সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। জাতিসংঘের তথ্য মতে শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে 10 লক্ষ পথশিশু। এই পথশিশুরা না ঠিক মতো খাবার খেতে পায়, না তারা ঠিক মতো শিক্ষার অধিকার পায়। মানুষের মধ্যে আমরা যদি আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়েও উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই সমাজে, আমাদের আশেপাশে এমন অনেক শিশু রয়েছে যারা ঠিক মতো খাদ্যের অধিকার পায় না, শিক্ষার অধিকার পায় না। বিজ্ঞ প্রতিপক্ষ, কোনো শিশুর পেটে যদি পর্যাপ্ত খাবার না থাকে, তার মাথায় যদি ছাদ না থাকে, তাহলে তার হৃদয়ে সততা থেকে কতটা যুক্তি, আশা করি উত্তরটা দিয়ে মানুষ সভাপতি। আমাদের দ্বিতীয় প্যারামিটারটি হলো সামাজিকীকরণ। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল 2500 বছর আগে বলে গিয়েছিলেন যে সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার থেকে, সমাজ থেকে, বিদ্যালয় থেকে, তার সহপাঠীদের থেকে বিভিন্ন ধরনের শিক্ষা জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য সদস্য রূপে গড়ে তোলে। এই প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ। একজন শিশু জন্মের পর প্রথম সান্নিধ্য পায় তার পরিবারের। মানুষ সভাপতি, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমন যে বাবা মা হয়তো বা শিক্ষিত, বাবা মা তারা অর্থ উপার্জন করছে, কিন্তু সারাদিন কাজ করে আসার পর দিনের শেষে সন্তানের কাছে সময় দেওয়ার মতো সময় বা শ্রম তাদের মধ্যে থাকে না। এর ফলে সন্তানের মনে দেখা যায় হীনমন্যতা। বিজ্ঞ প্রতিপক্ষ, যদি দুর্নীতি একটি মজ্জাগত অভ্যাসই হতো তাহলে একই পরিবারে একই শিক্ষায় বেড়ে ওঠা দুজন ছেলের মধ্যে একজন শিক্ষিত চাকরিজীবী, আরেকজন কেন মাদকাসক্ত বেকার হতো? আশা করি উত্তরটা দিয়ে মাননীয় সভাপতি,
আমাদের এছাড়াও পরিবারের পরে মানুষ শৈশব এবং কৈশোরে বেশিরভাগ সময়টা কাটে তার বন্ধুর সাথে। কথা আছে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। যে এপিসোড বলছিলেন তুমি আমাকে তোমার সবচেয়ে কাছের 5 জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও, আমি তোমাকে তোমার ব্যক্তিত্ব বলে দিতে পারবো। দার্শনিকদের মতে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায়টি হচ্ছে বন্ধুত্বের পাতাগুলো, কিন্তু এই বন্ধুত্বের একটি কালো দিকও রয়েছে। আমার বন্ধু যদি কোনো ভালো কাজ করে আমি সেই ভালো কাজের অনুপ্রেরণা ঠিকই পাবো, কিন্তু আমার বন্ধু যদি খারাপ কাজ করে আমার মনে অবশ্যই সেই খারাপ চিন্তাটি আসবে, এবং এটা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। সোশ্যাল স্টাডিজ অফ হিউম্যান বিহেভিয়ারে 2017 সালে একটি রিপোর্ট বলছে, যেখানে 1,500-এর উপর কিশোরের উপর রিসার্চ করা হয়েছিল যারা মাদকে, দুর্নীতিতে, মোবাইলে বিভিন্ন খারাপ কাজে আসক্ত ছিল। তাদের কাছে যখন এর কারণ জানতে চাওয়া হয়েছিল, তাদের মধ্যে 3/4 বলেছিল যে আমাদের মনে এই খারাপ চিন্তাগুলো প্রথম এসেছিল আমার কোনো বন্ধু বা বান্ধবীকে ওই কাজটা করা দেখার পর। অর্থাৎ আমাদের কিশোর বয়সের বেশিরভাগ যে অপরাধ তার প্রথম চিন্তাটাই আসে সহপাঠীদের খারাপ কাজ করা থেকে। এছাড়া মানুষের প্রতি শুধু কি পরিবার ও বন্ধু বান্ধব না, একজন মানুষের সামাজিকীকরণে সমাজের প্রভাবও থাকে অনেক বেশি। যখন সমাজের কিছু মানুষ দুর্নীতি করে, যখন একজন মানুষ দেখে যে সমাজের ওই মানুষটা দুর্নীতি করে বিশাল বিশাল অট্টালিকা বানাচ্ছে, যখন তারা গাড়ি নিয়ে যাচ্ছে, তখন আমার মনেও স্বাভাবিকভাবেই সেই চিন্তাটা দেবে। উইকিপিডিয়া সামাজিকীকরণ নামক নিবন্ধে 14-15 লাইনে বলা হয়েছে, একটি সমাজে সুশিক্ষা একজন শিশুর শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক এবং সব ধরনের দিকগুলোতে পরিপূর্ণ বিকাশে সহায়তা করে। সামাজিকীকরণ ছাড়া আপনি কখনোই যোগ্য মানুষ গড়ে তুলতে পারবেন না। মানুষ শব্দে আমাদের দ্বিতীয় প্যারামিটারটি হলো আইন ব্যবস্থা। কঠোর আইন ব্যবস্থা ব্যতীত কখনোই দুর্নীতি দমন করা সম্ভব না। অক্সফোর্ড বিজনেস ম্যাগাজিন 2017-এর একটি রিপোর্ট বলছে যে কোনো দেশের আইন ব্যবস্থা যতটা কঠোর হবে সেই দেশের দুর্নীতি ঠিক ততটাই কম হবে। কারণ মানুষ শব্দটি প্রতিটা ধর্ম তথা মনোবিজ্ঞানের একটি সাধারণ বিষয় হলো যে যখন কোনো মানুষ দুর্নীতি করতে, কোনো খারাপ কাজ করতে কিংবা কোনো কুকর্ম করতে অনেক বেশি উৎসুক হয়, তখন তাকে বাঁচাতে পারে মানে একটি জিনিস, সেটা হলো শাস্তির ভয়, এবং সেটা কোনো মজ্জাগত বিষয় নয়, সেটা একটি রাষ্ট্রের আইন ব্যবস্থার মধ্যে অন্তর্গত করে। কিন্তু মানুষ সমাজে আমরা যখন দেখি যে কোনো আইন বাস্তবায়ন করে কে ঘুষ প্রদানের মাধ্যমে আমরা আইন ভঙ্গ করতে পারবো, তখন মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবে সেই ভয়টা থাকে না। এর ফলে তারা দুর্নীতি করতে যায় এবং সেই ভয় ছাড়াই তাদের দুর্নীতি করে ফেলে। পরিশেষে বলতে চাই, দুর্নীতি পক্ষ জেগে জেগে আর ঘুমের অভিনয় করবেন না। আশা করবো আপনারা আমাদের সাথে সহমত পোষণ করবেন এবং স্বীকার করবে যে দুর্নীতি কোনো মজ্জাগত অভ্যাস নয়, পারিপার্শ্বিক অবস্থায় মানুষকে দুর্নীতি করতে পারে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আজকের নির্ধারিত বিষয় দুর্নীতি মানুষের মজ্জাগত অভ্যাস নয়, বরং পারিপার্শ্বিক অবস্থায় তাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। বিপক্ষে বলছি। দ্বিতীয় বক্তা বিতর্কের বিষয়কে বিকৃত করেছে। দ্বিতীয় বক্তা বলে গেলেন শিশুরা খাদ্যের অধিকার পায় না। মাননীয় সভাপতি, পৃথিবীতে আরো অনেক দেশ আছে যেখানে শিশুরা খেতে পায় না, তাই বলে কি সেই দেশে দুর্নীতি হয়? মাননীয় সভাপতি, দুর্নীতি হয় ধনীরা, কিন্তু অর্থজাল গরিবদের দায়ী করে গেলেন। এটা কেন বলে সেটা আমার বোধগম্য হলো না। মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টির বিষয়গত সংজ্ঞায়ন করে বেশ কিছু তথ্য উপস্থাপন করেছে, যাতে প্রায় স্পষ্ট হয়েছে আমরা কেন বিষয়টির বিরোধিতা করে বলতে চাচ্ছি দুর্নীতিগ্রস্ত হওয়া কেবল পারিপার্শ্বিক অবস্থা নয়, বরং মর্যাগত অভ্যাসে পরিণত হওয়ার কারণেই মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। মাননীয় সভাপতি, প্রাণী ও উদ্ভিদ অর্থাৎ জীবন আছে, কিন্তু কেবল মানুষই এই দুর্নীতি নামক কলঙ্কিত বিষয়টির সঙ্গে সম্পৃক্ত। পক্ষদলের বন্ধুরা দয়া করে বলবেন মানুষের জন্য এমন কোন পারিপার্শ্বিক অবস্থা তৈরি হলো যার জন্য কেবল তাদেরই দুর্নীতি করে নিজেদের সর্বনাশ নিজেদের করতে হচ্ছে? আশা করি উত্তর পাবো। মাননীয় সভাপতি, এখন আমি এমন কিছু বাস্তব তথ্য উপস্থাপন করবো যাতে পরিষ্কার হবে মানুষের দুর্নীতিগ্রস্ত হওয়ার আসলে তেমন কোনো পারিপার্শ্বিক কারণ নয়, বরং মানুষের মজ্জাগত অভ্যাসের কারণেই সে দুর্নীতিগ্রস্ত হয়। মাননীয় সভাপতি, আমরা আশরাফুল মাখলুকাত হতে পারি, কিন্তু জন্মগতভাবে আমরা লোভী এবং কর্তৃত্বপরায়ণ হতে চাই। তাই নানাভাবে দেশের সম্পদ কুক্ষিগত করা আমাদের মজ্জাগত অভ্যাস অর্থাৎ পুরনো অভ্যাস। তাই দুর্নীতি করতে গিয়ে এক শ্রেণীর মানুষ দুইবার ভাবে না। মাননীয় সভাপতি, পক্ষদলের বন্ধুদের কাছে জানতে চাই, দুর্নীতিগ্রস্ততা যদি পারিপার্শ্বিক অবস্থার কারণেই হবে, তাহলে কেন আমাদের দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ছোট বড় প্রায় সকল বক্তব্যীরা এই অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে? মাননীয় সভাপতি, আজ দেশের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে বিদেশে পাড়ি জমিয়েছে। পক্ষদলের বন্ধুদের কাছে প্রশ্ন, তাদের কি অভাব ছিল? তারা কি দিন আনা দিন খাওয়া? তাদের কি সহায় সম্পত্তি ছিল? দুর্নীতিগ্রস্ত হতে হবে?
আশা করি উত্তর পাবো। মাননীয় সভাপতি, প্রকৃত অর্থে আমরা মানুষেরা ক্ষমতা লিপসু। সম্পদের পাহাড় গড়তে আমাদের অভ্যাস বিধায় দুর্নীতিটাকে আমরা মর্যাদাগত করে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছি। আমাদের তেমন কোনো পারিপার্শ্বিক কারণ নেই যার জন্য দুর্নীতি করতে হয়, কারণ দুর্নীতি করে ধনীরা, অভাবী মানুষ নয়। কেবল অভাবী মানুষ দুর্নীতি করলে মানতে বাধ্য হতে যে দুর্নীতি পারিপার্শ্বিক কারণেই হয়। কিন্তু মাননীয় সভাপতি, সবচেয়ে প্রতিষ্ঠিতরা দুর্নীতি করে এবং এটির কারণ তাদের মজাগত অভ্যাস। মাননীয় সভাপতি, সবশেষে বলতে চাই, দুর্নীতিগ্রস্ত হওয়া যদি পারিপার্শ্বিক কারণেই হতো তাহলে সমাজের সব শ্রেণীর মানুষ দুর্নীতি করত। কিন্তু সত্য হলো এই যে একটি সমাজে বা দেশে দুর্নীতি কেবল গুটি কয়েক মানুষ করে। তারা কেবল তাদের স্বার্থসিদ্ধির জন্যই করে, কারণ এটা তাদের মর্যাদাগত অভ্যাসে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে পক্ষতাদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করতে চাই এই বলে যে, আর নয় তর্ক, যুক্তির সত্যতা মেনে নিয়ে আমাদের সাথে বলুন, দুর্নীতি মানুষের মর্যাদাগত অভ্যাস, কোনো পারিপার্শ্বিক অবস্থায় তাকে দুর্নীতিগ্রস্ত করে না। ধন্যবাদ মাননীয় সভাপতি। নীরবে নিভৃতে কাঁদে, বড়লোকেরা চুরি করে আর গোপনে বোচকা বাঁধে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে। বিতর্কের বিষয়, দুর্নীতি মানুষের মজ্জাগত অভ্যাস নয়, পারিপার্শ্বিক অবস্থায় তাকে দুর্নীতিগ্রস্ত করে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের কথা শুনে মনে হলো তারা আজকে বিতর্কের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে না। তারা আজকে মজ্জাগত শব্দের অর্থই আমাদেরকে ব্যাখ্যা দেয়নি, পাশাপাশি তারা আমাদেরকে যুক্তি দিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, তারা মজ্জাগত অভ্যাস বলতে স্বভাবগত অভ্যাসকে বোঝাচ্ছে, কিন্তু যেখানে বাংলা অভিধানের মতে মজ্জাগত শব্দের অর্থ জন্মগত, অন্তর্নিহিত, অবিচ্ছেদ্য ও অসংশোধনীয়। মাননীয় সভাপতি, আমি দলের দলনেতা হিসেবে যুক্তির সমন্বয় সাধন করে যাব। আজকে মাননীয় সভাপতি দেখুন, আমেরিকান জার্নাল অফ সাইকোলজির তথ্য মতে অভ্যাস হলো আচরণের একটি নিত্য কর্মসূচি যা প্রতিদিন করা হয় এবং অবচেতনভাবে করে ফেলা হয়। এখন মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন হলো, তারা যে দুর্নীতিকে মজ্জাগত অভ্যাসের সাথে মিশিয়ে ফেলছে, এক্ষেত্রে তারা দুর্নীতিকে এটা স্বীকার করে নিচ্ছে যে মানুষ দুর্নীতিকে অবচেতনভাবে করে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে 4 অক্টোবর 2021 কালের কণ্ঠে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয় যে তাড়াহুড়া করা মানুষের একটি মজ্জাগত অভ্যাস। মাননীয় সভাপতি, আবহমান কাল থেকে এই পর্যন্ত আমরা কি কেউ কোথাও শুনতে পেরেছি যে দুর্নীতি করা মানুষের মজ্জাগত অভ্যাস? সেই ক্ষেত্রে তারা এই মন করা কথার বিপক্ষে কিভাবে যুক্তি দেয় জানি না। মাননীয় সভাপতি, তারা শেষ করলেন যে আর তর্কের খাতিরে যুক্তি নয়, কিন্তু মাননীয় সভাপতি, তারা তো আজকে যুক্তি দিয়ে জানি আমরা তর্ক কি করবো। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, মজ্জাগত হিসেবে এই দুর্নীতিকে স্বীকার করছি না, তার কারণ ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, পৃথিবীতে কেউ দুর্নীতি নিয়ে জন্মগ্রহণ করে না, বরং পৃথিবী তাকে দুর্নীতিগ্রস্ত করে। পৃথিবীর পারিবারিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, আর্থিক চাহিদা, এ সকল কিছু তাকে মজ্জাগত অর্থাৎ দুর্নীতি করতে বাধ্য করে। একটি মানব শিশু কখনো দুর্নীতি নিয়ে জন্মগ্রহণ করে না। যদি তাই করতো, আজকে কেন একটি বাচ্চা শিশু দুর্নীতি করে না? আজকে কেন একটি সাধারণ মানুষ দুর্নীতি করার সুযোগ পায় না? আজকে কেন গরিব মানুষ দুর্নীতি করে না? মাননীয় সভাপতি, আজকে আমরা দেখি দুর্নীতি করতে শুধু রাঘব বোয়ালদের। কেন আজকে রাঘব বোয়াল দুর্নীতি করে, তার জবাব দিয়ে যাবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে মজ্জাগত বিষয়টি হচ্ছে অসংশোধনীয়। মজ্জাগত শব্দের অর্থ অসংশোধনীয়, কিন্তু আমার প্রশ্ন হলো, দুর্নীতি কি কোনো অসংশোধনীয় জিনিস? আজকে যদি আপনার মধ্যে আইনের ভয় থাকে, নৈতিকতার জবাবদিহিতা থাকে, তাহলে আপনি চাইলেই দুর্নীতিকে সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিভাবে মজ্জাগত অর্থাৎ অসংশোধনীয় বলে দুর্নীতিকে অস্বীকার করেন? মাননীয় সভাপতি, দেখুন, আজকে টিআইবি এর তথ্য মতে আমাদের দেশে সেবা খাতে দুর্নীতি হয় 62%, মানুষ পাসপোর্টে দুর্নীতি করে 75%, স্বাস্থ্যে 72%, পুলিশি সেবায় 87%। এক্ষেত্রে বিচার বিভাগ হয় দুর্নীতিতে প্রথম। এখন তাদের কাছে আমার প্রশ্ন হলো, এ সকল মানুষ তাদের কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার আগেই কি তারা দুর্নীতি করেছে, নাকি চাকরি পাওয়ার পরে তারা দুর্নীতি করছে? যদি মাননীয় সভাপতি, এটা যদি একটু মজ্জাগত অভ্যাস হতো, তাহলে মানুষ জন্ম থেকে চাকরি পাওয়ার আগ পর্যন্ত দুর্নীতি করতো। তাদের চাকরি পাওয়ার জন্য ফাইল নিয়ে অফিসে ছোটাছুটি করা লাগতো না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে প্রতিপক্ষ শাক দিয়ে মাছ থাকা যায় না, ঠিক তেমনি ভাবে মজ্জাগত অভ্যাসকে দুর্নীতির জন্য দায়ী করে আমাদেরকে বিভ্রান্ত করবে না। মাননীয় সভাপতি, আজকে আমরা কেন পারিপার্শ্বিকতাকে এই দুর্নীতির জন্য দায়ী করছি সেটারই ব্যাখ্যা দিয়ে যাবো। তা হলো জীবনযাত্রা, পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক চাপ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, জীবনযাত্রা হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনার প্রয়োজনীয়তা থাকবে, কিন্তু মাননীয় সভাপতি, আজকে যখন 2015 সালে সরকার কর্মচারীদের বেতন বৃদ্ধি করে, তার সাথে সাথে যখন দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে, অর্থাৎ এই দুয়ের অনুপাত যখন হয় বৈষম্যমূলক, তখন কিন্তু আমাদের প্রয়োজনীয়তা হয় প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আজকে যে তাদের অতিরিক্ত প্রয়োজন, এই প্রয়োজন তারা কিভাবে মেটাবে? মাননীয় সভাপতি, এই প্রয়োজন মেটানোর জন্য
থাকে। এখন মাননীয় সভাপতি আমাকে একটা ভাবতে হবে যে আমার এই চাকরির টাকায়, আমার এই ইনকামের টাকায় আমার পরিবার চলে, প্রতিদিন আমার বাবা মার জন্য ওষুধপত্র নিয়ে আমার বাড়ি ফিরতে হয়। সেই ক্ষেত্রে মাননীয় সভাপতি আমি জীবনের মায়া ত্যাগ করে কিভাবে এই দুর্নীতি থেকে বীজ পাহাবো, আশা করি আমার প্রতিপক্ষ উত্তর দিয়ে দেবে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে যখন এই সকল প্রেক্ষাপটের কারণে আমাদের দুর্নীতি হচ্ছে, তখন কিন্তু আর বলার বাকি থাকে না যে কেন এই পারিপার্শ্বিকতা এই দুর্নীতির জন্য দায়ী। তাই প্রতিপক্ষ আর সহমত প্রদর্শন করে আমাদের সাথে আজকের বিতর্ক শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। মানব সমাজ দুর্নীতি সব দেখে ভালো কিছু করছে না কেউ গোপনে অর্থ রেখে, ব্যস্ত তারা নিজেকে নিয়ে গড়ছে টাকার পাহাড়, সৎ মানুষদের ফেলছে মেরে মজ্জাগত অভ্যাসে দুর্নীতি করে। গণপতি বন্দ্যোপাধ্যায়ের উল্লেখিত কবিতায় এটা স্পষ্ট যে দুর্নীতি যারা করে এটা তাদের মজ্জাগত স্বভাব। সুতরাং দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য পারিপার্শ্বিক অবস্থার তেমন কোনো প্রভাব আছে এমন ধারণা করা অযৌক্তিক। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্কের শেষ অংশ। আজকের আয়োজিত বিতর্কে নির্ধারিত বিষয় হচ্ছে দুর্নীতি মানুষের মজ্জাগত অভ্যাস নয়, পারিপার্শ্বিক অবস্থায় তাকে দুর্নীতিগ্রস্ত করে। বিষয়টির সত্যতা বিতর্কিত এবং পক্ষধরের বন্ধুরা এই মঞ্চে দাঁড়িয়ে কোনো তথ্য ও তত্ত্বে প্রমাণ করতে পারেনি যে আজকের নির্ধারিত বিষয়টি যৌক্তিক। তাই অত্যন্ত দৃঢ়তার সাথে বিষয়টির বিপক্ষে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমি প্রথমেই আমার পক্ষধরের বন্ধুদের কিছু কথার যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। মাননীয় সভাপতি, যখন আমার দলের প্রথম বক্তা প্রতিটি শব্দ ভেঙে ভেঙে ব্যাখ্যা করে গেলেন তখন মনে হয় তারা ঘুমাচ্ছিলেন। তাই আমার পক্ষধরের প্রথম বক্তার কোনো কথা তারা খেয়াল করতে পারেননি। মাননীয় সভাপতি, দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন হবে সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করছে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বিদায় 2023 সালের জন্য দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বের যেসব দেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান 10ম। এর আগে 2022 সালে বাংলাদেশের অবস্থান ছিল 12তম। সূত্র দৈনিক প্রথম আলো, 31 জানুয়ারি 2024। মাননীয় সভাপতি, সম্মানহানির বিষয় তাই একটু শর্ট নামিয়ে বলি। আমাদের দেশ কিন্তু বিগত দিনে পরপর 5 বারের বিশ্ব দুর্নীতি চ্যাম্পিয়ন, তারপরও 2024 সালে 10ম স্থানে অবস্থান করছে। পক্ষের বন্ধুরা, এটি কোনো পারিপার্শ্বিক অবস্থার কারণে পরিবর্তন হয়নি, বরং এটা কারো কোনো মজ্জাগত বদ অভ্যাস পরিবর্তনের কারণে চ্যাম্পিয়ন থেকে এই উন্নতি। তারপরও কি আপনারা সমস্যার আওয়াজ তুলে বলবেন যে দুর্নীতিগ্রস্ততার জন্য কেবল পারিপার্শ্বিক অবস্থাই দায়ী? মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা স্পষ্ট বলে গেছেন যে যদি দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য পারিপার্শ্বিক অবস্থার শব্দের সঙ্গে রস্যই প্রত্যয় যুক্ত না থাকতো তাহলে আমরা এই বিষয়টির বিরোধিতা করতাম না। আমি তার সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, পারিপার্শ্বিক অবস্থা কারণ দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য কেবল একটি গৌণ অনুসর্গ মাত্র, এটি কখনো মুখ্য বিষয় হতে পারে না মাননীয় সভাপতি, যার জন্য আমাদের বলতে হবে এটি যৌক্তিক। মাননীয় সভাপতি, আজকের সমাজে দুর্নীতিগ্রস্ত কারা? যারা ক্ষমতাসীন বিশেষ পদে দায়িত্বরত অবস্থায় আছেন তারাই। পক্ষদলের একজন বক্তা প্রমাণ করতে পারলেন না যে এই ক্ষমতাসীন এবং দায়িত্ব পালনকারীরা কোনো পারিপার্শ্বিক অবস্থার কারণে দুর্নীতিগ্রস্ত হয়েছে। সুতরাং বিতর্কের বিষয়টি তাদের পক্ষে তা কোনো মতে ধোবে টেকে না, বরং এটাই সত্য যে এই ক্ষমতাসীনরা দুর্নীতিকে তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত করেছে বিধায় তারা দিনের পর দিন এটি চর্চা করে দেশের উন্নতির বিপরীতে অন্ধকারে ঠেলে দিয়েছেন। মাননীয় সভাপতি, আজ সমাজে যারা দুর্নীতিগ্রস্ত তারা হয় ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, বড় মামলা, না হয় তার অধস্তন কোনো কর্মচারী। মাননীয় সভাপতি, এরা সবাই ইচ্ছে করলে তাদের সৎ আয় দিয়ে তাদের সংসার সন্তান দেখভাল করতে পারতেন, এদের কোনো পারিপার্শ্বিক অবস্থার প্রভাব পড়েনি। দুর্নীতির মতো জঘন্য কাজে আত্মহতি দেওয়ার মতো এদের কোনো পারিপার্শ্বিক অবস্থার প্রভাব পড়েনি, কারণ দুর্নীতির সাথে তাদের অদৃশ্য সক্ষতা তৈরি হয়েছে। এই জন্যই তারা সাধারণত দুর্নীতি করছে, এটা তাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে বলেই তারা দুর্নীতি করছে। মাননীয় সভাপতি, পক্ষদলের বন্ধুদের আশ্বস্ত করতে চাই, আমরা তর্কের খাতিরে তর্ক কিংবা অপতথ্য উপস্থাপন করে হাততালি পাওয়ার জন্য বিরোধিতা করছি না, বরং বিরোধিতা করছি নির্ধারিত বিষয়টি যে কতখানি অযৌক্তিক এবং তথ্য বিভ্রাটের তার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেওয়ার জন্য। দুর্নীতিগ্রস্ততা কেবল পারিপার্শ্বিক বিষয় নয়, বরং এটি আসলে কারো কারো মজ্জাগত অভ্যাস, যার কারণে সমাজে যুগের পর যুগ তা চলছে। মাননীয় সভাপতি, সবশেষে বলবো, আশা করি বিষয়টির বিপক্ষে আমাদের অবস্থানের যৌক্তিক কারণ আমরা তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।